বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। এই বড়দিন এলেই সারা বিশ্ব জুড়ে শুরু হয় সাজো সাজো রব। প্রতিটা ছোট বড় শহর যেন সেজে ওঠে একেবারে নতুন ভাবে। রাস্তাঘাটে ঝলমলে আলো, শীতের কুয়াশার মধ্যে ভেসে বেড়ানো দারচিনি আর প্লাম কেকের গন্ধ, আর মানুষের মুখে উৎসবের সহজ হাসি। সব মিলিয়ে একটা অদ্ভুত কোমল নস্টালজিয়া মনটাকে চুপিসারে নাড়া দেয়। তবে আমার ছোটবেলায় বড়দিন মানে ছিল নেহাতি একটা ছুটির দিন। আমার বাড়ি নদিয়া জেলার রানাঘাটে, সেখানেও চার্চ আছে। দেখতাম প্রতি বছর 25শে ডিসেম্বর ওই চার্চগুলো কি সুন্দরভাবে সেজে উঠতো। অনেকটা বড় বয়স অব্দি 25শে ডিসেম্বর কেক খাওয়ার কথা আমি জানতামই না। তবে ছোটবেলা থেকেই প্রতি বছর বড়দিন এলে একটা লোকের কথা খুব শুনতাম আমি, আর তিনি হলেন সান্টা ক্লজ। আমাদের ছোটবেলার সেই সান্তা মানে ছিলেন লাল পোশাক পরা, হাতে উপহারের থলে নিয়ে দাঁড়িয়ে থাকা হাসি খুশি সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক, যিনি দু চোখ ভরে ভালোবাসা নিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকতেন। 24শে ডিসেম্বরের রাত নামলেই মনে হতো জানলার পাশে মোজা রেখে দিলে হয়তো সকালে উঠে দেখবো সান্তা সত্যি কিছু রেখে গেছেন আমার জন্য। শীতের রাতে ঘরের জানলার ফাঁক দিয়ে তাকিয়ে ভাবতাম বলগা হরিণে চড়ে সেই হাসি খুশি লোকটা কখন আসবেন উপহার দিতে, কিন্তু না, তিনি কখনো আসেননি। তাই বড় হয়ে ওঠার পর একটা প্রশ্ন বারবার খোঁচা দেয় আমার মনে, সান্তাকে আমরা যেমন ভাবে দেখে এসেছি সত্যি কি তিনি তেমনই ছিলেন? আমরা কি আদৌ চিনি আসল সান্তাকে, নাকি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে সাদা দাড়িওয়ালা ওই লাল পোশাকের হাসি খুশি মানুষটা আসলে কল্পনা, বিজ্ঞাপন আর গল্পের বই মিলিয়ে বানানো এক আধুনিক চরিত্র? নমস্কার, আমি সুজয় নীল। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গী করে সময়ের স্রোত পেরিয়ে পিছিয়ে যাব অনেকটা দূরে। ছুঁয়ে দেখব সান্টা ক্লজের প্রাচীন ইতিহাসকে, আর জানবো কে ছিলেন সেই সত্যিকারের সান্তা, কিভাবে শুরু হয়েছিল সান্টা ক্লজের এই জীবন্ত কিংবদন্তি, আর কিভাবেই বা হাজারো বছরের পথ পাড়ি দিয়ে তিনি হয়ে উঠলেন আজকের ক্রিসমাস উৎসবের মুখ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তবে চ্যাপ্টার 1 শুরু করার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে দিই। আপনি যদি কোনো ব্যবসা করেন কিংবা ভবিষ্যতে যদি আপনার কোনো ব্যবসা করার পরিকল্পনা থাকে, তাহলে মাথায় রাখবেন একটা ভালো প্রোডাক্ট বানিয়ে ফেললে কিন্তু সেই ব্যবসা সফল হয় না। সেই প্রোডাক্টের গুণগত মানের পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয়ে নজর রাখতে হয়, যেমন ইনভয়েসিং, অ্যাকাউন্টিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট, এগুলো। আর প্রত্যেকটা বিষয় কিন্তু ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই সমস্ত বিষয়গুলোই যদি আমরা শুধুমাত্র একটা সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারতাম, তাহলে কত সুবিধা হতো। আর তাই আপনার ব্যবসা সংক্রান্ত সমস্ত মুশকিল আসান করার জন্য এসে গেছে ওডু। এই ওডু ব্যবহার করলে আপনি এক ছাদের তলায় পেয়ে যাবেন ব্যবসা সংক্রান্ত 45টা অ্যাপ, যা আপনার ছোট কিংবা বড় যে কোনো ধরনের ব্যবসার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আপনি এখানে ইনভয়েস বানাতে পারবেন, আপনার ব্যবসার সমস্ত হিসেব সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও এখানে মার্কেটিং, ওয়েবসাইট এবং সেলস সমস্ত বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন। এই ওডু কিন্তু ভীষণই ইউজার ফ্রেন্ডলি। ওডুর আলাদা আলাদা 45টা অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে পেও করতে হবে না। এই সমস্ত অ্যাপগুলো আপনারা শুধুমাত্র একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর ওডুর সাবস্ক্রিপশন অ্যামাউন্টও বেশ পকেট ফ্রেন্ডলি, এবং এর ফার্স্ট অ্যাপ 100% লাইফ টাইম ফ্রি। তাহলে আর দেরি কিসের? আপনিও যদি আপনার ব্যবসাকে ডিজিটাইজ করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে ওডুতে সাইন আপ করুন এবং নিজের ব্যবসাকে দিন এক নতুন উচ্চতা। চতুর্থ শতাব্দীর প্রথম দিক, ভূমধ্য সাগরের তীরে অবস্থিত তৎকালীন রোমান সাম্রাজ্যের অংশ তুর্কির লিসিয়া প্রদেশের জমজমাট বন্দর নগরী প্যাটারা সেই সময় হয়ে উঠেছিল বেশ সমৃদ্ধশালী। এই শহরটা ছিল প্রাচ্য এবং পাশ্চাত্যের বাণিজ্যিক মিলনস্থল। জলপথে আমদানি এবং রপ্তানি হওয়া মশলা, সিল্ক এবং মূল্যবান ধাতুর কারণে এখানকার মানুষের জীবন ছিল বেশ সমৃদ্ধ। এই সমৃদ্ধশালী পটভূমিতেই জন্ম নিলেন এক শিশুপুত্র, যার পিতামাতা ছিলেন শহরের অন্যতম ধনী এবং সম্ভ্রান্ত ব্যবসায়ী। বহু আশা নিয়ে বাবা মা ছেলেটার নাম রাখলেন নিকোলাস, গ্রিক ভাষায় যার অর্থ জনগণের বিজয়। নিকোলাসের জন্ম নিঃসন্দেহে ছিল একটা আশার বার্তা, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। নিকোলাসের জন্মের কয়েক বছর পরেই রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত শহরগুলো এক ভয়াবহ মহামারীর কবলে পড়ে, যা ইতিহাসে পরিচিত প্লেগ হিসেবে। এই রোগটা ছিল এক নীরব ঘাতক। ধনী দরিদ্রের ভেদাভেদ না করে এই রোগ মানুষের জীবন কেড়ে নিত, আর এই রোগেরই শিকার হয় নিকোলাসের পরিবারও। নিকোলাস নিজে বেঁচে গেলেও তার বাবা মা মারা যান এই রোগে আক্রান্ত হয়ে। ফলে ছোট বয়সে নিকোলাস হয়ে উঠলেন এক বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল ধনসম্পদ, অসংখ্য ভূমি, বাণিজ্যিক জাহাজ এবং সোনার সঞ্চয় ছিল নিকোলাসের হাতের মুঠোয়। যে কোনো সাধারণ শিশু হয়তো এই প্রাচুর্যের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলত এবং বিলাসী জীবন বেছে নিত, কিন্তু নিকোলাস ছিলেন অন্য ধারার মানুষ। তার শৈশবের এই চরম আঘাত তাকে গভীরভাবে নাড়া দিল। তিনি উপলব্ধি করলেন সম্পদ অত্যন্ত ক্ষণস্থায়ী, মানুষের দুঃখ কষ্ট হলো জীবনের স্থায়ী বাস্তবতা। আর তাই অল্প বয়স থেকেই চারপাশের মানুষজনের সেবা করতে শুরু করলেন নিকোলাস। আর এই মানবিকতার মধ্যে দিয়েই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন মানুষের আস্থার স্থান, নীরব সহমর্মিতার প্রতীক।
এমন একজন ব্যক্তিত্ব যিনি সত্যিকারেরই একজন পরোপকারী। আর হয়তো এখান থেকেই জন্ম নিলেন সান্তা ক্লজ, যাকে আজকের দিনে মানুষ চেনেন একজন নীরব দাতা হিসেবে, যিনি নিজের পরিচয়ের চাইতেও মানুষের আনন্দকে বড় করে দেখেন। কিন্তু শুধু ভাবলেই তো আর সমাজের ভালো করে ফেলা যায় না, তার জন্য নিজের একটা আলাদা পরিচয় তৈরি করাও প্রয়োজন। তাহলে চলুন এবার জেনে নিই কিভাবে প্রাচীন রোমে নিজের জনপ্রিয়তা গড়ে তুললেন সেন্ট নিকোলাস। মানুষের জন্য কাজ করতে করতে নিকোলাস খ্রিস্ট ধর্মের মূল দর্শন আগাপে অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিলেন নিজের জীবন এবং সম্পদ সবই তিনি মানব কল্যাণে উৎসর্গ করবেন, অথচ কেউ তার নাম জানবে না। সেই কারণে তিনি বেছে নিলেন গোপন দানশীলতার পথ। নীরবে রাতের অন্ধকারে তিনি পৌঁছে যেতেন সাধারণ মানুষের বাড়িতে এবং গোপনে তাদেরকে সাহায্য করতেন। রোমান সাম্রাজ্যে সেই সময় খ্রিস্ট ধর্ম সবেমাত্র শক্তি পেতে শুরু করেছে। রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের অত্যাচারে খ্রিস্টানরা সেই সময় নিপীড়িত। তাদের মাঝেই নিকোলাস যেন হয়ে উঠলেন এক নীরব আশ্রয়স্থল। আর এই সময় থেকেই শুরু হলো সেন্ট নিকোলাসের সেই মানবিকতার কাহিনী, যা প্রায় 1700 বছর পরেও বিশ্বে পরিচিত হয় কিংবদন্তি হিসেবে। স্থান কাল নির্বিশেষে দরিদ্রদের সাহায্য করার লক্ষ্যেই যুবক নিকোলাস পাড়ি দিলেন প্যাটারার পাশের শহর মাইরাতে, যা আজকের দিনে পরিচিত তুরস্কের ডেমরে শহর হিসেবে। এখানে এসে তিনি একটি গির্জায় বিশপ হিসেবে খ্রিস্ট ধর্মের বাণী প্রচারের কাজ শুরু করলেন। তবে শুধুমাত্র ধর্মীয় আচার পালন করেই তিনি কিন্তু থেমে যাননি, বরং তিনি ছিলেন তাঁর সম্প্রদায়ের একজন সক্রিয় অভিভাবক। ইতিহাস এবং লোককথা দুটো থেকেই জানা যায় বিশপ হওয়ার পরেও নিজের দানশীলতার অভ্যেস বজায় রেখেছিলেন নিকোলাস। এমনকি নিজের বিশপের পোশাক এবং চার্চের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে সেই অর্থ পর্যন্ত তিনি দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। মাইরা শহরে যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন অলৌকিকভাবে শহরের মানুষদের বাঁচানোর ব্যবস্থা করেছিলেন নিকোলাস। কথিত আছে মাইরা বন্দরে ভিড়ে থাকা শস্যবাহী একটি মিশরীয় জাহাজের নাবিকদের কাছে গিয়ে মাইরার মানুষদের জন্য কিছু শস্য দান করার অনুরোধ করেছিলেন নিকোলাস। নাবিকরা প্রথমে রাজি না হলেও নিকোলাসের ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়ে নাবিকরা জাহাজ থেকে বিপুল পরিমাণ গম শহরে নামিয়ে দেন। এই শস্য শহরের মানুষকে শুধু অনাহার থেকেই রক্ষা করেনি, বরং সেগুলো বীজ হিসেবে ব্যবহার করে পরবর্তীকালে ফসলের ভিত্তিও তৈরি হয়েছিল। এই ঘটনায় তাকে প্রোটেক্টর অব দ্য পুয়ার কিংবা দরিদ্রদের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করে। তবে সেন্ট নিকোলাসের সান্টা ক্লজ হয়ে ওঠার পিছনে সব থেকে বড় ভূমিকা রেখেছিল লিসিয়ায় প্রকাশিত একটি বই, লাইফ ওয়ার্কস অ্যান্ড মিরাকলস অব দ্য হোলি ফাদার নিকোলাস, আর্চ বিশপ অব মায়রা। এই বইয়ের একটি কাহিনী সেন্ট নিকোলাসকে করে তুলেছিল কিংবদন্তি, এবং সেটা হলো 3 দরিদ্র বোনের যৌতুকের গল্প। মায়রা শহরে এক দরিদ্র পিতা তার 3 কন্যাকে নিয়ে থাকতেন। সেই সময়ের নিয়ম ছিল মেয়েদের বিয়ে দিতে হলে বাবা মাকে যৌতুক দিতে হতো। যৌতুক না থাকলে বিয়ে হতো না, আর বিয়ে না হলে বহু ক্ষেত্রে দরিদ্র মেয়েদের দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হতো। এই ভেবেই সেই মেয়েদের পিতা সম্পূর্ণ ভেঙে পড়েন। তিনি জানতেন তার মেয়েদের তিনি রক্ষা করতে পারবেন না। এই কথা যখন বিশপ নিকোলাসের কানে পৌঁছলো, তিনি বুঝলেন এই পরিবারকে সাহায্য করা দরকার, কিন্তু সরাসরি সাহায্য করলে সমাজে তারা আরো বেশি অপমানিত হবে। তাই নিকোলাস সিদ্ধান্ত নিলেন গোপনেই সাহায্য করবেন। সেই মতো এক গভীর রাতে তিনি একটি থলেতে সোনার মুদ্রা ভরে সেই বাড়ির কাছে একটি চিমনির দিকে থলেটি ছুঁড়ে দিলেন। ঠিক সেই সময় ফায়ারপ্লেসের সামনে এক জোড়া মোজা শুকোতে দেওয়া ছিল, আর সেই মোজার ভিতরে এসে পড়ল সোনার থলেটি। সকালে সোনার মুদ্রা ভরা থলে পেয়ে পরিবারটি ভেবেছিল এ কোনো ঈশ্বরের আশীর্বাদ। বড় মেয়ের বিয়ের কিছুদিন পর নিকোলাস একইভাবে দ্বিতীয় মেয়ের জন্য সোনার থলে পাঠালেন। 2 মেয়েরই ভবিষ্যৎ একইভাবে বদলে গেল নিকোলাসের জন্য। তবে তৃতীয়বার যখন তিনি আবার থলে দিতে এলেন, তখন মেয়েদের পিতা লুকিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। নিকোলাস চিমনির দিকে থলেটাকে ছুঁড়তেই তিনি ছুটে এসে তার পা ধরে ফেললেন। তিনি জানতে চাইলেন কেন নিকোলাস নিজের পরিচয় গোপন রাখছেন। নিকোলাস সেই সময় শান্তভাবে তাকে বলেছিলেন তিনি চান না লোকেরা তার নাম মনে রাখুক, বরং এই দান যেন ঈশ্বরের দয়া হিসেবেই গণ্য হয়। আর এভাবেই নিকোলাস মানুষের হৃদয়ে আরো বেশি প্রিয় হয়ে ওঠেন, এবং বহু শতাব্দী পরেও এই গল্প থেকেই তৈরি হয় আধুনিক সান্টা ক্লজের উপহার দেওয়ার রীতি। সেন্ট নিকোলাসের জীবন যে শুধুমাত্র দানের গল্পে সীমাবদ্ধ ছিল সেটা বললে ভুল হবে। তাকে ঘিরে আরো অনেক কাহিনী রয়েছে, যার কারণে তিনি ইতিহাসে পরিচিত হন মিরাকল ওয়ার্কার নামে। তার চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়তা। জানা যায় একবার তিনি ভুল অভিযোগের শাস্তি পাওয়া 3 জন নির্দোষ তরুণকে সরাসরি মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন এবং রাজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। জানা যায় তিনি নাকি 325 খ্রিস্টাব্দে সংগঠিত নাইসিরিয়ার কাউন্সিলেও অংশগ্রহণ করেছিলেন, যার পরবর্তীতে তিনি শুধুমাত্র স্থানীয় বিশপ হিসেবে নয়
বরং বৃহত্তর খ্রিস্টান সমাজের একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবেও চিহ্নিত হন। যদিও এই বিষয়টা সরাসরি কোনো উল্লেখ কোনো বইতে পাওয়া যায় না। এহেন সেন্ট নিকোলাস 343 সালে 6 ডিসেম্বর পরলোক গমন করেন এবং তার মৃত্যুদিনটিকে শ্রদ্ধা জানাতে ইউরোপের বিভিন্ন অঞ্চলে শুরু হয় একটি বিশেষ উৎসব, যার নাম ফিস্ট অফ সেন্ট নিকোলাস। একটা সময় এমনও ছিল যখন মধ্যযুগে তিনি ছিলেন ইউরোপের সবথেকে জনপ্রিয় বিশপ। তবে এই সেন্ট নিকোলাস সারা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পান 1807 সালে মাইরা শহরে তুর্কি আক্রমণের পর। সেই সময় ইতালির বারি শহরে একদল নাবিক নিকোলাসের দেহাবশেষ অর্থাৎ রেলিক্স মাইরা থেকে নিয়ে এসে ইতালির বাড়িতে স্থাপন করেন এবং এই ঘটনায় ইতিহাসে পরিচিত হয় দ্য গ্রেট ট্রান্সলেশন অফ রেলিক্স নামে। এই দেহাবশেষ স্থানান্তরের ঘটনা গোটা ইউরোপে সেন্ট নিকোলাসের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। এই স্থানান্তরের সময়কাল ছিল ক্রুসেডের যুগ, যার ফলে ইউরোপের যুদ্ধ ফেরত সৈন্যরা তার গল্প আরও দ্রুত ইউরোপের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়। আর এভাবেই ইতালি, ফ্রান্স এবং পরবর্তীকালে ডাচ অঞ্চলে সেন্ট নিকোলাস হয়ে ওঠেন অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। তবে আজ আমরা যেরকম সাদা দাড়িওয়ালা, স্থূলকায়, লাল পোশাক পরা এক ব্যক্তিকে সান্টা ক্লজ হিসেবে চিনে থাকি, সেন্ট নিকোলাস কিন্তু একেবারেই সেরকম দেখতে ছিলেন না। ফোরেন্সিক মুখাবয়ব পুনর্গঠনের মাধ্যমে জানা যায় নিকোলাস ছিলেন জলপাই রঙের ত্বক এবং ধূসর চুলের অধিকারী। এমনকি খ্রিস্টানদের ওপর রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের ভয়াবহ অত্যাচারের সময় তার নাক ভেঙে গিয়েছিল বলেও ধারণা করা হয়। তাহলে কিভাবে এই সেন্ট নিকোলাস হয়ে উঠলেন আজকের সান্টা ক্লজ? তাহলে চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। সেন্ট নিকোলাসের মৃত্যুর পর যখন তিনি ধীরে ধীরে ইউরোপে পরিচিত হতে শুরু করলেন, তখন বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার গল্পগুলো ছড়িয়ে পড়তে শুরু করলো। তার সাথেই পরিবর্তন হতে থাকলো তার চরিত্রে। যেখানে ইতালিতে তিনি পরিচিত হলেন হাসি খুশি একজন সাহায্যকারী বিশপ হিসেবে, সেখানে জার্মানিতে সেন্ট নিকোলাস হয়ে উঠলেন কঠোর এক ব্যক্তিত্ব। আবার ফ্রান্সে সেন্ট নিকোলাস হয়ে উঠলেন পেরে নোয়েল, যিনি ছিলেন শিশুদের উপহার দাতা। তবে আধুনিক সান্তার প্রাথমিক ভিত্তিটা কিন্তু গড়ে উঠেছিল নেদারল্যান্ডে। সেখানকার ডাচ মানুষজন সেন্ট নিকোলাসকে ডাকতেন সিন্টা ক্লাস নামে। নেদারল্যান্ডে লোককথায় প্রচলিত ছিল প্রতি বছর 6 ডিসেম্বর রাত্রে সিন্টা ক্লাস একটি সাদা ঘোড়ায় চেপে ছাদের উপরে আসেন এবং প্রতিটা বাড়ির চিমনি দিয়ে উপহার ফেলে দিয়ে যান। আর এই ঘোড়ার নামই ছিল স্লেজ। শিশুরা ডিসেম্বরের 5 এবং 6 তারিখে তাদের জুতো বা ক্লকগুলো চিমনির কাছে রেখে দিত এবং ঘোড়ার জন্য গাজর বা ঘাস রাখত। এই ঐতিহ্য ছিল অত্যন্ত সুসংগঠিত। সিন্টা ক্লাস আসতেন স্পেনের দিক থেকে এবং তিনি তার সঙ্গী পিট বা জুয়াটে পিট এর মাধ্যমে ভালো খারাপের তালিকা তৈরি করতেন এবং উপহার বিতরণ করতেন। এই ডাচ ঐতিহ্যই ধীরে ধীরে বিস্তার লাভ করলো আমেরিকায়ও। অষ্টাদশ শতাব্দীতে ডাচ মানুষজন ব্যবসার উদ্দেশ্যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এসে বসতি স্থাপন করলেন। সেই সময় নিউ ইয়র্কে এত বেশি ডাচ জনবসতি তৈরি হয়েছিল যে সেই সময় এই শহরটা পরিচিত হতো নিউ আমস্টারডাম হিসেবে। এই ডাচ মানুষজন প্রতি বছর 5 এবং 6 ডিসেম্বর তাদের প্রিয় সেন্টা ক্লাসের উদ্দেশ্যে আনন্দ উৎসব পালন করতেন। এই উৎসব সেখানকার ইংরেজি ভাষীদেরও বেশ প্রভাবিত করে। তবে আমেরিকান ইংরেজরা সেন্টা ক্লাস কথাটি ঠিকভাবে বলতে পারতেন না, বলতেন সান্টা ক্লজ। আর সেই থেকে সান্টা ক্লজের এই চরিত্র ধর্মীয় বিশপ থেকে পরিবর্তিত হয়ে পরিণত হয় একটি সেকুলার ফেস্টিভ হিসেবে। তবে এই সান্টা ক্লজ চরিত্রটি কিন্তু শুধুমাত্র শিশুদের উপহার দিয়েই থেমে যাননি, বরং তার জন্যই মানসিক পরিবর্তন হয়েছিল একটা গোটা শহরের। তাহলে চলুন এবার সেই কাহিনীটাই জেনে নেওয়া যাক। আধুনিক সান্টা ক্লজ কিন্তু শুধুমাত্র ক্রিসমাসের আনন্দ, উপহার এবং ঐতিহাসিক বিবর্তনের ফল নন, বরং তিনি ছিলেন এমন একটা চরিত্র যাকে কেন্দ্র করে 19 শতাব্দীতে পরিবর্তন এসেছিল গোটা নিউ ইয়র্কের মানসিকতায়। একটা সময় ছিল যখন ইউরোপের ঐতিহ্যবাহী ক্রিসমাস ইভে অরাজকতা ছড়িয়ে পড়েছিল। সেই সময় নিউ ইয়র্কের বুদ্ধিজীবী এবং অভিজাত গোষ্ঠী সেন্ট নিকোলাস ওরফে সান্টা ক্লজকে একটি বিশেষ প্রতীক হিসেবে ব্যবহার করা শুরু করেন। ঐতিহাসিক স্টিভেন নিজেনবাম তার বই দ্য ব্যাটল ফর ক্রিসমাসে সান্টা ক্লজের এই রূপান্তরকে সাংস্কৃতিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন। ইতিহাসবিদ জেরি বোলার বলেছেন, আমেরিকায় প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন সান্টা ক্লজের এই আধুনিক রূপের পিছনে একটা বিরাট ভূমিকা রেখেছিল। 19 শতাব্দীতে গোটা আমেরিকায় একটা বড় সাংস্কৃতিক পরিবর্তনও আসে। সেখানে একটা লম্বা সময় পর্যন্ত ক্রিসমাস একটা পবিত্র দিন হিসেবে গণ্য করা হতো। সেখানেই পিউরিটান এবং ক্যালভিনিস্টরা এই ক্রিসমাস উৎসবকে বন্ধ করে দেওয়ার দাবি জানাতে থাকেন। ফলত ক্রিসমাসের দিন আমেরিকা জুড়ে শুরু হয় বিশৃঙ্খলতা, রাস্তায় দাঙ্গা, মারামারি, মদ্যপ অবস্থায় মানুষের বাড়িতে ভাঙচুর, উচ্চবিত্তদের ঘরে ঘরে গিয়ে লুটপাট, সম্ভ্রান্ত
নিহতদের হুমকি দেওয়া কি হতো না সেই সময়। ফলে নিউ ইয়র্কের ধনী এবং উচ্চবিত্তদের কাছে ক্রিসমাস হয়ে উঠল একটা ত্রাসের উৎসব। তখনই আমেরিকান বুদ্ধিজীবীরা বোঝেন এই সমস্যার সমাধান করতে হবে খুব তাড়াতাড়ি। তারা প্রোটেস্ট্যান্টদের সরাসরি বিরোধিতা করলেন না, বরং 25শে ডিসেম্বরকে ক্রিসমাসের বদলে আমেরিকায় উপহার দেওয়ার দিন হিসেবে সামনে নিয়ে এলেন। 6ই ডিসেম্বরের বদলে 25শে ডিসেম্বর হয়ে গেল উপহার দেওয়ার দিন। আর সেন্ট নিকোলাসকে কিছুদিনের জন্য ছুটিতে রেখে নিয়ে আসা হলো বেবি যিশুকে। অন্যদিকে নিউ ইয়র্কের লেখকরা ক্রিসমাসকে একটি ঘরোয়া উৎসবে পরিণত করতে উদ্যোগী হলেন, যাতে এই উৎসব পুরোপুরিভাবে বন্ধ না হয়ে যায়। প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন ধীরে ধীরে যখন শেষ হতে শুরু করলো, তখন থেকে আবারও আমেরিকায় ফিরতে শুরু করলেন সেন্ট নিকোলাস। তবে এবার সেন্ট নিকোলাস হিসেবে নয়, তিনি ফিরে এলেন সান্তা ক্লজ ওরফে সান্তা ক্লজ হিসেবে। 1809 সালে আমেরিকার বিখ্যাত লেখক ওয়াশিংটন আরভিং তার নিকারবকারস হিস্ট্রি অফ নিউ ইয়র্ক গ্রন্থে প্রথমবার সান্তা ক্লজকে একটি হাস্যরসাত্মক, পাইপ টানা, স্থূলকায় চরিত্র হিসেবে উপস্থাপন করলেন, যিনি আকাশ পথে ঘুরে বেড়ান। এই সান্তা কোনো বিশপ ছিলেন না, বরং ছিলেন সেকুলার, আমোদে একজন বৃদ্ধ, যিনি শিশুদের পরম স্নেহ করেন। তবে সান্তাকে তার আধুনিক রূপটি দেন আমেরিকান বিখ্যাত কবি ক্লেমেন্ট ক্লার্ক মুর। নিজের রচিত কবিতা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাসে তিনি সান্তা ক্লজের পুরো রূপ পরিবর্তন করে দেন। মুর তার কবিতায় এক নতুন সম্পূর্ণ আমেরিকান ক্রিসমাসের দৃশ্যপট তৈরি করেন। এই কবিতায় প্রথমবারের মতো সান্তা ক্লজকে চিমনি দিয়ে প্রবেশ করতে দেখা যায়। তাকে গোলগাল, আমোদে এবং অত্যন্ত হাসিখুশি চেহারায় বর্ণনা করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সান্তার সঙ্গে যুক্ত হয় একটা স্লেজ গাড়ি, যেটাকে টানতো 8টা বলগা হরিণ। এগুলোর নাম ছিল ড্যাশার, ডান্সার, প্রান্সার, ভিক্সেন, কমেট, কিউপিড, ডনার এবং ব্লিডসেন। মুরের এই সাহিত্যকর্ম আমেরিকায় বিপুল জনপ্রিয়তা লাভ করে এবং সেন্ট নিকোলাস তার ইউরোপীয় পোশাক ছেড়ে একজন আমেরিকান ফ্যামিলি আইকনে পরিণত হন। পরবর্তীতে শিল্পী থমাস নাস্ট 1860-এর দশকে আমেরিকান গৃহযুদ্ধের সময় থেকে শুরু করে প্রায় 3 দশক ধরে হার্পার্স উইকলি ম্যাগাজিনের জন্য স্কেচ এঁকে সান্তাকে তার চেহারা দেন। নাস্ট সান্তা ক্লজের পোশাক পরিবর্তন করেন, তাই লাল রঙের পোশাক সাজান, তার মাথায় একটি লাল টুপি যোগ করেন এবং মুখে দেন সাদা দাড়ি, কোমরে কালো বেল্ট এবং হাতে যোগ করেন সেই বিখ্যাত নটি অর নাইস তালিকা। তিনিই প্রথম যিনি সান্তাকে আর্কটিকের নর্থ পোলের বাসিন্দা হিসেবে উপস্থাপন করেছিলেন। নাস্টের আঁকা ছবিতে প্রথম দেখা যায় সান্তা বাচ্চাদের জন্য খেলনা তৈরি করছেন এবং এলফরা তাকে সাহায্য করছেন। নাস্ট এই ছবিগুলো দিয়ে গৃহযুদ্ধ বিধ্বস্ত আমেরিকাকে ক্রিসমাসের আনন্দ এবং ঐক্যের একটি প্রতীক দিতে চেয়েছিলেন। এরপর 1920-র দশকে নরম্যান রকওয়েল এবং অন্যান্য চিত্রশিল্পীরাও এই রূপটিকে আরও প্রতিষ্ঠিত করেন। তবে সান্তার বর্তমান রূপের প্রতিষ্ঠার পিছনে সান্তার বাণিজ্যিকীকরণের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং সেই বাণিজ্যিকীকরণ শুরু হয়েছিল কোকা কোলা কোম্পানির হাত ধরে। কিভাবে শুরু হলো সান্তার বাণিজ্যিকীকরণ, এবারে চলুন সেটাই জেনে নেওয়া যাক। আমেরিকার জনপ্রিয় আইকন হয়ে ওঠা সান্তা ক্লজ বিশ্বজুড়ে পরিচিতি পায় 1930-এর দশকে কোল্ড ড্রিঙ্কস কোম্পানি কোকা কোলার হাত ধরে। কোকা কোলা তাদের শীতকালীন বিজ্ঞাপনী প্রচারে সান্তাকে ব্যবহার করতে শুরু করে। শিল্পী হ্যাডন স্যান্ডব্লোম কোকা কোলার জন্য যে হাসি খুশি বন্ধুত্বপূর্ণ সান্তার ছবি আঁকেন, তা আন্তর্জাতিকভাবে বিপুল জনপ্রিয়তা লাভ করে। কোকা কোলা থমাস নাস্টের সান্তা রূপে বিশেষ কিছু পরিবর্তন করেনি, বরং সান্তাকে আরো বেশি হাসি খুশি হিসেবে দেখিয়েছিল। আর সেই কারণেই স্যান্ডব্লমের আঁকা এই সান্তায় কোটি কোটি মানুষের মনে ক্রিসমাসের চূড়ান্ত প্রতীক হিসেবে গেঁথে যায় এবং লাল সাদা পোশাকের সমন্বয়ে সান্তা হয়ে ওঠেন বিশ্বব্যাপী। আজকের দিনে সেন্ট নিকোলাস এবং আধুনিক সান্তা ক্লজ এই দুই চরিত্রের মাঝে পার্থক্য স্পষ্ট, কিন্তু তাদের মূল বার্তাটি একই। বাস্তবের সেন্ট নিকোলাস ছিলেন একজন ধার্মিক খ্রিস্টান বিশপ, যিনি নীরব দান এবং নিঃশর্ত ভালোবাসাকে জীবনের ব্রত করেছিলেন। তিনি ছিলেন সমাজের নিপীড়িত অংশের প্রকৃত রক্ষক। অন্যদিকে আধুনিক সান্তা ক্লজ সেই মানবিকতারই প্রতিচ্ছবি, তবে তার সঙ্গে যুক্ত হয়েছে লোককাহিনী, সাহিত্য, শিল্পের কল্পনা এবং বিজ্ঞাপনের জাদু। আধুনিক সান্তার জন্ম হয়েছে বহু শতাব্দীর সাংস্কৃতিক মিশ্রণ, পৌরাণিক রীতি এবং বাজারের চাহিদা থেকে। দুজনের লক্ষ্য কিন্তু একই, শান্তির বার্তা ছড়ানো এবং মানুষকে আনন্দ দেওয়া। তবে আধুনিক সান্তা আরো রঙিন, আরো হাসি খুশি এবং বিশ্বজনীনভাবে আরো শিশু কেন্দ্রিক। তিনি আর শুধু একটা দেশের কিংবা একটা ধর্মের চরিত্র নন, তিনি বিশ্বজুড়ে ধর্ম নির্বিশেষে শিশুদের স্বপ্ন দেখান এবং বড়দের মনে করিয়ে দেন যে মানুষের প্রতি উদারতা এবং নিঃস্বার্থতা এখনো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এই চরিত্রটি আসলে মানবিকতারই এক প্রতীক, যিনি স্মরণ করিয়ে দেন দানই আনন্দ এবং সেই আনন্দ ছড়িয়ে দেওয়াই মানব জীবনের শ্রেষ্ঠ কাজ। সেন্ট নিকোলাসের এই মানবিকতার গল্পই তাকে অমর করে তুলেছে এবং তাকে চিরন্তন বৈশ্বিক সান্তা ক্লজে পরিণত করেছে। আমার আজকের এই ডিটেইলড ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সান্তা ক্লজের বিষয়ে আসল সত্যিটা জানানো, যাতে আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে আসল সত্যিটা জানাতে পারেন। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আপনাদের সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, মেরি ক্রিসমাস।